সাউন্ডটা একটু দেখে নিই ভাই, ঠিক আছে কি? সাউন্ডটা একটু দেখে নিই ভাই, ঠিক আছে। ওকে, মনে হয় সব কিছুই ঠিকঠাক আছে না? এখন পর্যন্ত 95। আজকে খুব দ্রুত স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। 95 স্টুডেন্ট হয়ে গেছে ক্লাসে। 113 দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যেহেতু খুব দ্রুত আজকে স্টুডেন্টরা দিয়ে খুব দ্রুত, খুবই তাড়া আছে মনে হয় তোমাদের। ওকে, 114 স্টুডেন্ট ক্লাসে জয়েন করে ফেলেছে। তো আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই না? ওকে, যেমন গতদিন তোমাদের একটা স্টুডেন্ট কিন্তু একটা পোস্ট আপলোড দিয়েছে যে তোমরা অতিরিক্ত কমেন্ট করার কারণে তার একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আমি দেখতে পাইনি, ঠিক আছে? তো এই যে দেখো ভাই, ক্ষতিগুলো কিন্তু আলটিমেটলি তোমাদের হচ্ছে, বুঝছো? জাস্ট শুধুমাত্র প্রয়োজন যেগুলো প্রশ্ন করবা, বুঝতে পারলা কি না, কোনো কথা থাকলে সেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করবা, সেগুলো কমেন্টে লিখবা ভাইয়া, বুঝছো? যখন অতিরিক্ত কোনো কিছু লিখবা না, তুমি হয়তো ভাবছো আমার তো প্রবলেম নাই, আরেকজনের প্রবলেম হলে আমার তাতে কি? দেখবা আবার একইভাবে তোমার যখন প্রবলেম হবে, একই প্রবলেম কিন্তু আরেকজন কমেন্ট করলে চলে যাবে ভাই। হ্যাঁ, ওকে, তো তোমরা একটু বের করো তো, তোমাদের কাছে যে বই আছে যাদের কাছে ভাই, একটু বের করো তোমরা 478 নাম্বার পেজটা বের করো তোমাদের কনসেপ্ট বুকের। 478 নাম্বার পেজ ভাই, একটু দেখে নিই যে কতটুকু পর্যন্ত আমরা কাভার করছে, একটু দেখে নিই ভাই আমরা। দেখো এখন পর্যন্ত প্রায় 200 স্টুডেন্ট কিন্তু ক্লাসে উপস্থিত, তাই না? আচ্ছা হ্যাঁ, এখানে কাভার করছে আমাদের, তাই না? ওকে, এখানে কাভার করছে, এদিকে কাভার করছে কতটুকু। ক্লাস অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবো ভাইয়া তো ক্লাসটা রেখে দেয়, অতএব পরে আবার দেখে নেব, আর এই জন্য ক্লাস করার সময় কিন্তু ভাইয়া তোমরা ফাজলামি করো, এই যে ইচ্ছে মতো আজে বাজে কমেন্ট করো। হ্যাঁ, ঠিক আছে? এই জন্য ক্লাসগুলো ভাই খুব গুরুত্ব দিয়ে করো, যতক্ষণ বুঝবো না ততক্ষণ ধরে আমি তোমাদেরকে বুঝাবো। আমি তো বলেছি ভাই তোমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, এইদিকে কতটুকু কাভার করছে ভাই? এদিকে বোধহয় একদম নিচ পর্যন্তই কাভার করছে, তাই না? একটু দেখে নিই। ঠিকই আছে। ওকে, আমরা মোটামুটি দেখেছি। তো দেখো ভাই, তোমরা নিশ্চয়ই 478 নাম্বার পেজটা বের করেছ। পেজ নাম্বার হচ্ছে পেজ 478 নাম্বার, ঠিক আছে? 478 নাম্বার পেজে তোমরা একটু দেখো ভাই, 119 নম্বর কোশ্চিন নাম্বার হচ্ছে 119। 478 নাম্বার পেজে 119 নাম্বার প্রশ্নটা তোমরা একটু বের করো, অঙ্কটা ওটা আমরা সলভ করব। শরীফুল ভাই, থ্যাংক ইউ ভাই। শরীফুল ভাই আমার খুব ভালো একজন বন্ধু এবং কলিগ দুটাই। দেখো, শরীফুল ভাই কিন্তু ইতিহাসের শিক্ষক, বুঝছো? তোমরা শিক্ষার্থী, তোমাদের বলছি, শরীফুল ভাই সাউন্ড নাই তো? আচ্ছা, সাউন্ড কি নাই একটু দেখো তো। শরীফুল ভাই কিন্তু রেগুলার ক্লাসটা দেখে আমার, জানো? তোমাদের বলছি, হ্যাঁ, ক্লাস সাউন্ড আছে ভাইয়া। অমি, একটু দেখো ভাই, তুমি গ্রুপ থেকে বের হয়ে। মেহেদি হাসান, আজকে বলবো ভাই, আজকে আমাদের ম্যাচ শেষ তো, আজকে টোটাল বলবো। হ্যাঁ অমি, দেখো ভাই, একটু গ্রুপ থেকে বের হয়ে আবার ঢুকো তো, সাউন্ড পাবা আর কি। শরীফুল ভাই, থ্যাংক ইউ ভাই আপনাকে, আপনি রেগুলার ক্লাসটা দেখেন আর কি। নয়নও ক্লাস উপস্থিত আছে। হ্যাঁ, একটু বের হয়ে আবার দেখো, সাউন্ড ঠিক আছে ভাই, আমি চেক করে নিলাম আর কি। তো দেখো, বুয়েটে যে অঙ্কটা আমাদের এসছে, এটা বুয়েটে অঙ্ক 18-19, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের কাছে যে কনসেপ্ট বুকটা আছে, সেখানে বুয়েট মানে যে কোনো অ্যাডমিশন টেস্টে মোটামুটি 18-19, কোনো প্রতিষ্ঠানের 19-20 কোশ্চিন আছে। তো তোমাদের কনসেপ্ট বুকটা যখন আমি তৈরি করেছিলাম, তখন 19-20 বুয়েটের কোশ্চিন আমি পেয়েছিলাম না, জন্য 19-20 কোশ্চিনটা দেওয়া হয়নি। তোমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া,
তোমরা যেভাবে পড়ালেখা করছো, আমি তোমাদের একটা কথা কিন্তু প্রায় বলি, তোমাদের প্রায় 70 থেকে 80% কিন্তু ভাই সলভ হয়ে যাচ্ছে, জানো, যদি একটু গুরুত্ব দিয়ে করো। দেখো এই অঙ্কটা এখন আমরা সলভ করব, আমি আশা করি তোমরা বের করে ফেলেছ। 478 নাম্বার পেজে 119 নাম্বার অঙ্কটা, বুয়েট 18-19-এর, ঠিক আছে। কি বলেছে যে কিডনি পাথরের, দেখো কিডনি পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, তো ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে অ্যাসিডে দ্রবীভূত করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা, দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা প্রশমিত করা হয়েছে, মানে জারিত করা হয়েছে আর কি, যার ঘনমাত্রা 9.56 ইন্টু 10⁻⁻4 মোল, তাই না। তো কি বলেছে যে নমুনা রক্তের যার আয়তন কত লাগছে, আয়তন লাগছে 24.2 ml, অর্থাৎ দেখো বলছে কিডনি পাথরের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তো ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে অ্যাসিডে দ্রবীভূত করে এত ঘনমাত্রার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা ট্রাইট্রেশন করা হলো। আমরা কতটুকু নমুনা নিয়েছিলাম, 10 ml নমুনা নিয়েছিলাম, যেখানে ট্রাইট্রেশন করতে আমার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগছে এত ml। প্রতি মিলিলিটার রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম আছে নির্ণয় করো এবং বিক্রিয়া দেখাতে বলেছে। এই অঙ্কে কিন্তু বিক্রিয়া দেখাতে হবে, কারণ প্রশ্নে চেয়েছে। তো বিক্রিয়া তো আমি পরে আসতেছি, আগে অঙ্কটা করি আমরা। ক্যালসিয়ামের পরিমাণ বের করতে বলছে, তাই না ভাইয়া। তার মানে ক্যালসিয়ামের তুল্য সংখ্যা, ক্যালসিয়ামের মোল সংখ্যা, এই যে ক্যালসিয়াম ইজিক্যাল টু, শোনো এটা কিন্তু এ, বুঝছো। আমি তোমাদের একজন স্টুডেন্ট দেখলাম যে আমি গতদিন কপার লিখেছিলাম, তোমরা ক্যালসিয়াম মনে করেছো। আসলে আমার হাতের লেখা তো খুবই জঘন্যতম, এটা অনেক সময় হয়, একটু খেয়াল করবা ভাই, আমি তো মুখে বলে দিই, বুঝছো। এটা ক্যালসিয়াম, তুল্য সংখ্যা মোল সংখ্যা কার, এটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ওকে। তাহলে ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত, 2। তোমাদের নিশ্চয়ই মনে আছে ধাতুর ক্ষেত্রে তার যোজনই হলো তুল্য সংখ্যা, তাহলে তুল্য সংখ্যা হলো 2। আমাকে ক্যালসিয়ামের ভর বের করতে হবে, তাহলে W বাই ক্যালসিয়ামের আণবিক ভর হলো 40 ইজিক্যাল টু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে তুল্য সংখ্যা হচ্ছে 5, আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাই না, ভর না, তার মানে CV। একসাথে মানটা বসাই দিলাম, আমার C হলো 9.56 ইন্টু 10⁻⁻4, এটা হলো C। আর V এর মান কত ভাইয়া, 24.2, এটাকে লিটার বানাতে হবে, 10⁻⁻3। দেখা যায় কিনা একটু দেখি তো, হ্যাঁ ওইটুকু দেখা যাচ্ছে, ওকে। তাহলে এখান থেকে আমরা সহজেই ডাব্লুটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি ভাইয়া। ডাব্লু কত আসে একটু দেখি আমরা, 40 গুণ 5 গুণ 9.56 10⁻⁻4 ইন্টু 24.2 10⁻⁻3, তাই না, ভাগ 2, 2.31 ইন্টু 10⁻³ গ্রাম। এটা ঠিক কিনা ভাই বলো তো, 2. আজকে অনেক স্টুডেন্ট ক্লাস উপস্থিত, প্রায় 310 জন স্টুডেন্ট তোমরা ক্লাস করছো। 2.31 ইন্টু 10⁻³ গ্রাম। এইটুকু বুঝতে পারলা কিনা ভাই বলো। এটা কিন্তু অ্যান্সার না ভাইয়া, কারণ তোমরা প্রশ্নে একটু খেয়াল করে দেখো, আমরা কতটুকু নমুনা নিয়ে কাজ করেছিলাম। আমরা নমুনা কিন্তু ব্যবহার করেছিলাম 10 ml, কিন্তু প্রশ্নে চেয়েছে কিন্তু 1 ml কতটুকু আছে। তাহলে 10 ml যদি এটা হয়, তাহলে 1 ml কতটুকু হবে ভাইয়া বলো তো। তাহলে 1 ml কতটুকু হবে, 1 ml এটা হলো 10 ml, তাহলে 2.31 ইন্টু 10⁻³ ভাগ 10 মানে 10⁻⁴ এত গ্রাম, এটাই অ্যান্সার। তোমরা এখন অঙ্কটা বুঝতে পারলা কিনা আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া, একটু কমেন্টে জানাও তোমরা বুঝতে পারলা কিনা। ক্লিয়ার কি? হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা সবাই মোটামুটি লিখেছো যে বুঝতে পেরেছি। সবাই মোটামুটি ক্লিয়ার ভাইয়া তোমরা? হ্যাঁ সবাই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। এটাই কিন্তু বুয়েটে দিয়েছে ভাইয়া, বুঝছো। এখন বিক্রিয়ার কথা বলেছে, বিক্রিয়া তো বুঝতেই পারছো খুবই সহজ। একটা হচ্ছে, আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি ভাই, দাঁড়াও।
হ্যাঁ, সবাই ক্লিয়ার লিখেছ। আচ্ছা, এই প্রশ্নটা করেছিল কে ভাই, আমার খেয়াল নাই। সে কি ক্লাসে আসো কি না, একটু থাকলে কমেন্টে জানাও তো ভাইয়া যে বুঝতে পেরেছো কিনা। ওকে, তাহলে দেখো তো, আমি ক্লাস ডিলিট করে দিলে 311 জন 12 জন স্টুডেন্ট ক্লাস করা যায়, আর ডিলিট না করলে 150 স্টুডেন্ট, তাও আবার শেষের দিকে চলে যাও, এরপর আবার ফাজলামি করো, ইচ্ছা মতো আজে বাজে কমেন্ট করো। এটা কেন হয় ভাই বলো দেখি? ওকে, তাহলে বিক্রিয়াটা খুব সহজ ভাইয়া। বলছে কিডনি পাথরের, দেখো তো কি বলেছে আমাদের এখানে, কিডনি পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট। তোমরা নিশ্চয় ক্যালসিয়াম অক্সালেটের সংকেত জানো। এই যে ক্যালসিয়াম অক্সালেট সালফিউরিক অ্যাসিডে যদি দ্রবীভূত করি তাহলে কি তৈরি করবে ভাইয়া? এই যে অক্সালিক অ্যাসিড তৈরি করবে, H2C2O4 প্লাস ক্যালসিয়াম সালফেট, এই একটা বিক্রিয়া হয়ে গেল। এইবার এই অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দাও, যে জারণ বিজারণ বিক্রিয়া তোমরা পড়ছো সেই বিক্রিয়াটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, এইবার আসো, তোমরা আমাকে বলেছো যে ভাইয়া ফাইনাল পরীক্ষায় অঙ্কগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব। শোনো ভাই, আমি তোমাদের তুল্য সংখ্যা দিয়ে যেভাবে অঙ্কগুলো করালাম, তোমাদের বোর্ড বইয়ের অনেক এনসিটিভি বইয়েও এইভাবে অঙ্ক করা আছে। তাই আমি যেভাবে তোমাদের অঙ্কগুলো করালাম কোনো অসুবিধা নাই। এভাবে অঙ্ক করেই কিন্তু বিগত বছরগুলোতে স্টুডেন্টরা 100% নম্বরও কেমিস্ট্রিতে পেয়েছে। এবং তোমরা চাইলে আমি আমার টাইম লাইনে তোমরা দেখবা, গতবার এই যেবার তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, এদের টেস্ট পরীক্ষার আগের দিন কিছু টিচার, বেশি করে তোমাদের কলেজের বেশ কিছু টিচার বলেন এইভাবে অঙ্ক করলে হবে না, ওই কিকনিমে করতে হবে, এই করতে হবে, বা বিক্রিয়াটা দিতেই হবে। আসলে এগুলো হাজারি স্যার আর কবির স্যার, মানে স্যাররা তো ম্যাক্সিমামগুলোই সেই মামদা তামল থেকে এই দুটো স্যারের লেখা বই পড়ে অভ্যস্ত, তাই সেটাই মনে করে। বাট এনসিটিভির নতুন বইগুলো আমি তোমাদের দেখাতে পারি, যেমন তোমরা পিয়াস পাবলিকেশনসের বইয়ে দেখবা এইভাবে তুল্য সংখ্যায় অঙ্ক করা আছে, তাই কোনো অসুবিধা নাই, তোমরা অবশ্যই করতে পারবা। এখন হয়তো তোমরা বলবা যে টিচার এটা পছন্দ করছে না, যদি খাতা তার কাছে যায়। আসলে ভাই বোর্ড থেকে যখন খাতা দেওয়া হয় বলে দেওয়া হয় যে অঙ্কের নিয়ম যদি ঠিক থাকে, উত্তর যদি মিলে যায় আপনারা নম্বর দিবেন কি, ঠিক আছে? কারণ কলেজ পরীক্ষায় যদি কেউ নম্বর না দেয় এটা কি করতে পারে, সে তার ব্যাপার, কিন্তু তাকে তুমি চ্যালেঞ্জ করে দিতে পারো যে অঙ্কটা হবে না কেন, কি, ঠিক আছে? এমনকি তাহলে ওই টিচারকে বলবা যে তাহলে আপনারা এনসিটিভি কর্তৃক আবেদন করেন যে বইগুলোতে এই নিয়ম অঙ্কগুলো করা আছে সেগুলো যেন বাদ দেওয়া হয়। আমি স্টুডেন্টদেরকে এভাবে অঙ্ক করে এবং এভাবেই যুগ যুগ ধরে করে এসছে, এবং আমার বিশ্বাস আমার কাছে এতগুলো স্টুডেন্ট পড়ে, যদি এভাবে অঙ্ক করে কেউ নাম্বার টাম্বার না পেত তাহলে নিশ্চয়ই তোমাদের কানে এতদিন আসতো যে জুয়েল ভাই যেভাবে অঙ্ক করান সেইভাবে অঙ্ক করলে কিন্তু নম্বর পাওয়া যায় না। আমি আশা করি। শারিয়ার ইসলাম, হ্যাঁ ভাই তুমি একটা অর্ধ বিক্রিয়ার পোস্ট দিয়েছিলে, ওটা আমি করবো ভাই, এটা হয় না। আর স্যাররা যেভাবে হাজারি স্যারের বইয়ের মতো করে করেন বা ওই কিডনি অঙ্কগুলো করে, আমি কি ওভাবে করাতে পারি না? আমিও পারি, তাহলে আমি ওভাবেই করাতাম, আমার তো কোনো ক্ষতি হতো না। আমি একটা জিনিস মনে করি, কোনো জিনিস বোঝাই সব কিছু না, জিনিসটা এমনভাবে বুঝতে হবে যেন 7 দিন পরও 7 মাস পরেও ওই পড়াটা আমার মনে থাকে, ওই বোঝাটা যেন আমার মনে থাকে। এইভাবেই পড়াটা ভাই পড়তে হবে, আর আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে এইভাবেই জিনিসটা পড়াইতে। তাই তোমরা এইভাবেই করবা তুল্য সংখ্যাতে, কোনো অসুবিধা নাই। কারণ আমি আবারও বলছি, তোমাদের এনসিটিভির বইয়েই এইভাবে অঙ্ক করা আছে, বেশ কিছু বইয়ে। ওকে, আমি এই জন্য বলছিলাম আগে জিনিসটা বুঝি, তারপরে এটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। আচ্ছা ভাই, বাবা মাঝে মধ্যেই ক্লাস ডিলিট করা হবে, হ্যাঁ, এখন যার ভাগ্যে পড়ে যাবে তার কিছু করার থাকবে না ভাই। ওকে, একজন কি লিখছো ভাই, এটা একটা পোস্ট দিয়েছিল না? হ্যাঁ, শারিয়ার ইসলাম একটা পোস্ট দিয়েছিল, ও খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট দিয়েছে। কারণ আমরা এতদিন ধরে যত সমতাকরণ করে গেলাম সেটা হলো অম্লীয় মাধ্যম এবং নিরপেক্ষ মাধ্যমে করেছি। আজকে আমরা ক্ষারীয় মাধ্যমে একটা করব। এটা বুয়েট 5-6 সেশনের কোশ্চিন, তাই না? বুয়েট 5-6 সেশনের, তোমাদের কনসেপ্ট বুকে বোধহয় এটা দেওয়াই আছে ভাইয়া, বুয়েট 5-6 সেশন। আচ্ছা, প্রয়োজনে তোমরা একটু পরে প্রয়োজনে রুমে একটু দেখে নিও, এখন আমি পাচ্ছি না, তবু একটু দেখি। বুয়েট 5-6, আচ্ছা রুমে তোমরা দেখে তো ভাই, সেটা হলো পারম্যাঙ্গানেট MnO4, এই যে MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট এর সাথে সালফাইড আয়ন, এইটার জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ কোন মাধ্যমে বলেছো ভাইয়া তুমি? ক্ষারীয় মাধ্যমে, ঠিক আছে? এই যে ক্ষারীয় মাধ্যমে।
তো ক্ষারীয় মাধ্যমে পারম্যাঙ্গানেট প্রথম ধাপে পরিবর্তিত হয়ে এটাতে পরিণত হয় MnO4 2- ম্যাঙ্গানেট, তাই না? তো পরবর্তীতে আবার অধিক জারণের ফলে কি হয় জানো? অধিক জারণের ফলে MnO2 হয়ে যায়। তাই তোমাদের হাজারী স্যারের বইয়ে কিন্তু দেখবা ক্ষারীয় মাধ্যম এবং প্রশমন মাধ্যম দুটাতেই পরিবর্তিত রূপ দেওয়া আছে MnO2। আসলে এমসিকিউ যখন তোমাদের দিবে ক্ষারীয় মাধ্যমে যদি পরিবর্তিত রূপ অপশন এটা থাকে তাহলে এটা কিন্তু পূরণ করতে হবে তোমাদের, আমি আগের ক্লাসে তোমাদের বলেছি এটা। তো যাক, পারম্যাঙ্গানেট তাহলে ক্ষারীয় মাধ্যমে কি হবে? MnO2 হয়ে গেল, আমরা এটাই লিখলাম। ফাইনাল যেটা হয় MnO2, ওকে, প্লাস সালফাইড পরিবর্তিত হয়ে সালফেটে পরিণত হয় SO4 2-। তোমরা হয়তো বলবা ভাই এটা শকে নাই, যে শকে না থাকলেও কোনো সমস্যা নাই ভাই, সালফারের জারণ মান হচ্ছে +4 এখানে, তাহলে 4 থেকে তো সে বেড়ে কত হবে? 6 তো হবে, আর 6 কোনটা তো হয়? সালফেটে। আর ক্ষার যখন আসে পানি তো হবেই, পানি দেখা যায় কি এই পর্যন্ত? একটু কষ্ট হচ্ছে না? আমি নিচে লিখি তাহলে, একটু বাম থেকে লিখলে ঠিক হতো। প্লাস হচ্ছে পানি, এই যে ভাই, এই যে ক্ষারীয় মাধ্যমে পারম্যাঙ্গানেট পরিবর্তিত হয়ে MnO2 হয়ে গেল, সালফাইড হয়ে যায় সালফেট, আর ক্ষার থাকলে তো পানি হবে, এটা স্বাভাবিক। এই হলো আমাদের বিক্রিয়া। এইবার আমরা সমতা করব। প্রথমেই বলো তো ভাই, বুঝতেই পারছো এর জারণ মান হচ্ছে +7, তাই না? এটার জারণ মান +7 হয়ে গেছে কত? +4, তার মানে জারণ মান কমে গেছে। এর জারণ মান +4 হয়ে গেছে কত? +6, তার মানে বেড়ে গেছে। জারণ সারণ, জারণ জারণ সংখ্যার বারণ, অর্থাৎ জারণ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ মান বেড়ে যায়। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ, আচ্ছা অর্ধ বিক্রিয়া কথাটা লিখলাম না, জায়গায় নাই, তোমরা অবশ্যই লিখে নিবা। জারণ অর্ধ বিক্রিয়া, SO4 SO3 2- ছিল, তাই না? এখানে হয়ে গেছে কি আমাদের? SO4 2-। তাহলে সালফারের জারণ মান কত ছিল ভাইয়া? এখানে +4 হয়ে গেছে কত? +6। কত কমে গেছে ভাইয়া বলো তো? কারো কোনো কমেন্ট আছে? হ্যাঁ, একটু বামে লিখছি ভাই এখন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে SO3 2- SO4 2- হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সালফারের জারণ মান +4 থেকে +6 হয়ে গেছে, তার মানে সে দুটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাই তো? এইবার দেখো, সালফার তো সমতা হয়ে আছে, অক্সিজেন সমতা করতে হবে, অক্সিজেন সমতা করতে হবে। তোমাদের সমতাকরণের যে নিয়মটা লেখা আছে ভাই 390 পেজের একদম শুরুতে দেখো, পেজ নাম্বার 390। তোমরা একটু 390 নাম্বার পেজটা বের করে দেখো, একদম শুরুতেই 390 নাম্বার পেজের শুরুতেই দেখো ভাই, একটু 390 পেজ, 390 পেজের একদম শুরুতে দেখো একটু। আমার ধারণা তোমরা চলে এসেছো, তাই না? দেখো কি লেখা আছে, ক্ষারীয় মাধ্যমে কিভাবে, 390 নাম্বার পেজ বের করে দেখো, লেখা আছে ক্ষারীয় মাধ্যমে কিভাবে অক্সিজেন সমতা করতে হয়। তোমরা 390 নাম্বার পেজটা বের করে দেখো, ক্ষারীয় মাধ্যমে কিভাবে অক্সিজেন সমতা করতে হয় সেটা দেওয়া আছে। কি পেয়েছো নিশ্চয়? কি লেখা আছে দেখো তো ভাই। অক্সিজেনের ক্ষেত্রে যে পাশে অক্সিজেন প্রয়োজন, যে পাশে অক্সিজেন প্রয়োজন, বামে কয়টা অক্সিজেন আছে? 3টা। ডানে কয়টা আছে? 4টা। তার মানে বামে আমার অক্সিজেন প্রয়োজন। যে পাশে অক্সিজেন প্রয়োজন, যে পাশে অক্সিজেন প্রয়োজন, প্রত্যেকটা অক্সিজেনের জন্য 2টা করে ওএইচ লিখতে হবে। অর্থাৎ যদি একটা অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে 2টা ওএইচ লিখতে হবে, যদি 2টা অক্সিজেন প্রয়োজন হয় তাহলে 4টা ওএইচ লিখতে হবে। আচ্ছা, মনির আক্তার সুমা কি লিখেছো? ভাইয়া আমাদের এলাকায় এক স্যার এক বকা দিয়েছেন অনেক কাল, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখাই। ভাইয়া আমাদের এলাকায় এক স্যার বকা দিছে অনেক কাল, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখাই, মানে কি আমি বুঝলাম না ভাইয়া, আমি বুঝতে পারলাম না ভাইয়া। অর্ধবিক্রিয়া লেখা হয় এই কারণে, জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, যে কোনো একটা অংশকে বলা হয় অর্ধবিক্রিয়া, তাই লেখা হয় জারণ অর্ধবিক্রিয়া। তো যাক ভাইয়া দেখো, তো যে পাশে যতটা অক্সিজেন দরকার প্রতিটা অক্সিজেনের জন্য দ্বিগুণ সংখ্যক ওএইচ লাগবে। যদি আমার একটা অক্সিজেন দরকার হয় তাহলে 2টা ওএইচ লাগবে,
যদি 2টা অক্সিজেন দরকার হয় তাহলে 4টা ওএইচ লাগবে, যদি 3টা অক্সিজেন দরকার হয় তাহলে 6টা ওএইচ লাগবে। অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে অক্সিজেন সমতাকরণের নিয়ম হলো যে পাশে যতটা অক্সিজেন দরকার সেই পাশে ততটা পানি দ্বিগুণ সংখ্যক ওএইচ লিখতে হবে। তো ডানে আছে 4টা ওএইচ, বামে আছে ডানে আছে 4টা অক্সিজেন, বামে আছে 3টা অক্সিজেন, বামে আরো 1টা অক্সিজেন দরকার, তার মানে 2টা ওএইচ লিখতে হবে। যতটা অক্সিজেন দরকার হবে তার ডাবল দ্বিগুণ সংখ্যক ওএইচ লিখবা। যদি 4টা অক্সিজেন দরকার হতো তাহলে 8টা ওএইচ লিখতাম, যেহেতু 1টা অক্সিজেন দরকার হয়েছে তাই 2টা ওএইচ লিখেছি। এবং অপর দিকে যে কটা ওএইচ লিখবা তার অর্ধেক পানি, এই যে এখনো পানি লিখেছি। যদি এখানে 4টা অক্সিজেন দরকার হতো তাহলে 8টা ওএইচ লিখতাম, তাহলে 8টা ওএইচ লিখলে এইবার 4টা পানি লিখতাম। যা ওএইচ লিখবো তার অর্ধেক পানি লিখবো, তাহলেই ক্ষারীয় মাধ্যমে আমাদের অক্সিজেন সমতাকরণ হয়ে যাবে। এইটুকু অংশ বুঝতে পারলা কিনা তোমরা আমাকে, এইটুকু তোমরা বুঝতে পারলা কিনা আমাকে কমেন্টে একটু জানাও তো ভাইয়া, একটু প্লিজ জানাও যে এই যে আমরা অক্সিজেন সমতাকরণটা করলাম এইটা বুঝতে পারলা কিনা। প্লিজ। আচ্ছা, পূর্ণিমা হক লিখেছো ক্লিয়ার ভাইয়া, আসমাউল লিখছো ক্লিয়ার, থ্যাংক ইউ। ফেরদৌস শাম্মী লিখেছো ক্লিয়ার। নওশীদ, তোমাদের কমেন্টগুলো আমি বললাম তো আমার প্রয়োজন ছাড়া একটা কমেন্টও তোমাদের আমি আর পড়বই না, ঠিক আছে? যেগুলো প্রয়োজন, যেগুলো আমি চাইবো স্টুডেন্টরা যেগুলো প্রশ্ন করবে সেগুলো শুধু আমি পড়বো। তোমরা নিজেদের মধ্যে যে আলোচনাগুলো করবে সেটা একটা কমেন্টও পড়বো না ভাই আমি। সামিয়া লিখেছো জি ভাইয়া, সাদমান ক্লিয়ার, নাফিজা ক্লিয়ার, সুনশাইন রোজ ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এই আমাদের জারণ অর্ধবিক্রিয়া হয়ে গেল। এবার আসি আমরা বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া এখন কথা হচ্ছে বিজারণ তো বুঝতেই পারছো, MnO4 মাইনাস। আমি গত ক্লাস থেকে বলতেছি কখনোই কারো দুর্বলতার সুযোগ নিবা না, কি ঠিক আছে? যে তোমার সব কথাগুলি শোনে তাকে বেশি বেশি হুকুম করবা না, কি ঠিক? যে তোমাকে সবসময় বেশি ভালোবাসে সেই ভালোবাসার সুযোগটা নিবা না। এক সময় সে বিষয়টাতে কিন্তু স্ট্রং হয়ে যাবে, যেটা তোমার জন্য পরবর্তীতে ক্ষতিকর হবে। পারম্যাঙ্গানেট সে পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়ে গেছে ভাইয়া? MnO2। তোমরা খেয়াল করো বিগত ক্লাসের আগে তোমরা কি করতে, ইচ্ছে মতো কমেন্ট করো, পড়ালেখা করো না, ক্লাস শুরু করো 200 জন, ক্লাস শেষে তো 150 নিচে চলে আসো, পরে দেখে নিবনি। তো এগুলো করা যাবে না ভাইয়া। প্রত্যেকটা কাজে সাধনা দরকার, ধৈর্য দরকার। ধৈর্য সবার থাকে না, কিছু কিছু মানুষের থাকে, লাইফে তারাই কিন্তু গেইন করে। ওকে, তাহলে এই যে ম্যাঙ্গানিজের জারণ মান কত ভাইয়া? এখানে +7, তাই না? হয়ে গেছে কত? +4। কত কমে গেছে ভাইয়া? এখানে +7 থেকে +4 হয়ে গেছে, মানে 3 কমে গেছে। তার মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। আর অক্সিজেন সমতা হয়েই আছে, তাই না? বামেও 4টা অক্সিজেন, ডানেও 4টা অক্সিজেন, সমতা হয়ে আছে। অতএব এখন আমরা খালি কি করব ভাইয়া বলো তো? ইলেকট্রন আদান প্রদান সমান করব। তাহলে একে 3 দিয়ে গুণ করবো আর একে 2 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে সমান হয়ে যাবে। একে 3 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 3 দুগুণে এখানে 6 হয়ে যাবে, এখানে 3 দুগুণে হয়ে যাবে 6, এখানে তাহলে 3, এখানে হবে 3, আর নিচে তাহলে এখানে 2 দিয়ে গুণ না ভাই 2, তাহলে এখানেও হয়ে যাবে কত? 6, এখানেও হয়ে যাবে 2। জাস্ট ইলেকট্রন আদান প্রদান সমান করার জন্য উপরের বিক্রিয়াকে আমরা কত দিয়ে গুণ করলাম? 3 দিয়ে, নিচের বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করলাম। এখন যোগ করলেই আমরা পেয়ে যাব এই যে 3SO3 2 মাইনাস ইলেকট্রন, ইলেকট্রন তো আমার নাই হয়ে গেল, +2 MnO4 মাইনাস +6OH। ডানে কি হয়ে যাবে ভাই? 3SO4 2 মাইনাস +3 মোল পানি +2 মোল MnO2। বুয়েট 5-6 সেশনে এই বিক্রিয়াটা দিয়েছিল জানো, এবং এইটুকু করতে পারলে সাবিনা ইয়াসমিন, হ্যাঁ ভাই তুমি সবসময় বলে আসো, আমি দেখছি কমেন্টে যে কেউ আজে বাজে কমেন্ট করো না। এবং দেখছো গতদিন একটা স্টুডেন্ট কিন্তু গ্রুপে পোস্ট দিয়েছে, মানে সবাই কিন্তু, আমি বলি না যে বেশিরভাগ স্টুডেন্টই অ্যাক্টিভ, বেশিরভাগ স্টুডেন্টই ভালো, বেশিরভাগ স্টুডেন্টই পড়ালেখা করতে চায়। পরিবেশ নষ্ট করার জন্য তো খুব বেশি মানুষ লাগে না ভাই, 2-1টাই যথেষ্ট। আমি বলি না যে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা লেবু রসই যথেষ্ট দুধটাকে নষ্ট করার জন্য। আসলে বেশিরভাগ স্টুডেন্ট, আমি আবারও বলছি, বেশিরভাগ স্টুডেন্টই পড়ালেখা করতে চায়। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা আমি একটু দেখি, এটা বুয়েটে দিয়েছে, আমি একটু বুয়েট 5-6 দিয়েছে ভাইয়া, কীভাবে দিয়েছে কোশ্চেনটা একটু দেখি। পেয়েছি ভাই এটা।
বুয়েট 5-6 তোমরা দেখো 475 পেজে 37, 475 নাম্বার পেজে। আচ্ছা ভাইয়া MnO2 তে অক্সিজেন 4টা কেমন হলো? ওফ সরি 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 ভাই, সরি। থ্যাংক ইউ এটা কে বলেছো? আচ্ছা থ্যাংক ইউ শ্রাবণী, থ্যাংক ইউ ভাই। এখানে আমি খেয়াল করি নাই। থ্যাংক ইউ। বিজারণটা আরেকবার দেখো, তোমরা বিজারণটা আরেকবার দেখো। থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি ভাই, থ্যাংক ইউ। আমরা আবার করছি বিজারণটা। MnO4 মানে আমার মাথাতে আছে কি ভাইয়া জানো, ওই যে ক্ষারীয় মাধ্যমে MnO4 2- ওটাই মাথার মধ্যে আছে ভাইয়া, এই জন্য এটা হয়ে গেছে। থ্যাংক ইউ তোমাদের। MnO2 ঠিক আছে। আচ্ছা তাহলে স্বাভাবিক, এটা ইলেকট্রন 3 মোল ইলেকট্রন গ্রহণ করেছে, কারণ +7 থেকে +4 হয়ে গেছে। এবার অক্সিজেন সমতা করতে হবে আমাদের, তাই না? বামে আমার অক্সিজেন কয়টা আছে? 4টা। ডানে কয়টা আছে ভাই বলো তো? অক্সিজেন 2টা। তার মানে বামে আমার এখানে 2 মোল, 2টা অক্সিজেন কম আছে, মানে 4টা OH লাগবে। থ্যাংক ইউ। বামে আমার 4টা OH লাগবে, আর ডানে তাহলে কি করব? 2 মোল পানি ব্যবহার করব। এবার ঠিক আছে কি? যে পাশে আমার বামে অক্সিজেন ছিল 4টা, ডানে অক্সিজেন ছিল 2টা, তাই ডানে আমরা কি করলাম ভাই বলো তো? আরো 2টো অক্সিজেন দরকার, তাই 4টা, যতটা অক্সিজেন দরকার তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোক্সিল নিব, 4টা OH নিলাম, আর এই পার তাহলে কি করবো? 2 অণু পানি নিলাম। ঠিক ওইটার মতোই আমার ধারণা। এখন তোমরা বুঝতে পারছো। উজ্জ্বল ভাই থ্যাংক ইউ ভাই। উজ্জ্বল ভাই অনেক উপস্থিত। হ্যাঁ ভাই অনেক উপস্থিতি, গতদিনে ক্লাসটা ডিলিট করে দিয়েছি তো এই জন্য। এবার ঠিক আছে না ভাইয়া তোমরা? এবার ওই যে উপরেরটাকে কত দিয়ে গুণ করছি আমরা, আর 3 দিয়ে, নিচেরটাকে এখন 2 দিয়ে গুণ করবো। তাহলে 2, এখানে কত হবে? তাহলে 6, এইটা কত হবে ভাইয়া দেখো তো? 4, তাহলে এইখানে কত হবে? 2, আর এই জায়গায় তাহলে কত হবে? 8। এই তো ওকে। এইবার যদি আমরা এটা যোগ করে ফেলি, তাহলে খেয়াল করো ইলেকট্রোলাইট কেটে গেল, তাহলে 3 মোল SO3 2- প্লাস এই যে 2 মোল দেখো ভাই 2 মোল MnO4 মাইনাস, ঠিক আছে, প্লাস এই যে খেয়াল করো ভাই 6টা OH 8টা, তার মানে আমার কি হবে? ওই পারে 2 অণু হাইড্রোক্সিল থেকে যাবে। আর দেখো 4টা পানি, এখানে কত? 3টা, বিয়োগ করলে 1টা পানি থাকবে এখানে, এই যে পানি। ওকে, 1টা পানি, বোঝনি? 4টা পানি ছিল, 3টা পানি বিয়োগ করলে এখানে 1টা পানি, 1 মোল পানি থাকবে। ওকে, এই পার কি হবে তাহলে? 3SO4 2- প্লাস 2 MnO2 প্লাস এই যে 8টা OH, আর এখান থেকে 6টা OH বাদ গেলে কত থাকবে? 2টা OH। এই যে এটাই হলো আমাদের ক্ষারীয় মাধ্যমের সমতাকরণ। তোমরা অনেকেই ভাববা ভাই ক্ষারীয় মাধ্যম তো OH দিতে, OH উৎপন্ন হলো যে। আসলে আমরা যদি এখানে এই যে পরবর্তী ধাপে যাবার অধিক ক্ষার ব্যবহার হয়ে এই যে এটাতে পরিণত হয়, যে আমরা যদি এখান থেকে পরিবর্তিত রূপটা এটা দিতাম MnO4 2-, এটা দিলেও কোনো সমস্যা নাই, এটা দিলেও হতো। যদি তুমি এইটা দিয়ে করতা পরিবর্তিত রূপটা, এখান থেকে যদি এটা দিয়ে করতা, তাহলে এই ক্ষারটা কিন্তু তখন দেখতা বামে থাকতো আর কি। ঠিক আছে, অধিক জারণের ফলে আমরা এটা যেহেতু তৈরি করেছি, তাই সেখান থেকে কিছু ক্ষার ব্যবহার হয়ে যায়, কোনো অসুবিধা নাই। কোথায় থাকলো এটা তোমাকে দেখতে হবে না, তুমি শুধু এভাবে নিয়মভাবে করে যাবা, তাহলে হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তোমরা যদি এখান থেকে এটাও রেখে দিতা কোনো অসুবিধা নাই, মানে এই জায়গায় যদি এটা রেখে দিতা তবু হতো। এখন বলো তো ভাই একটু বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, শ্রাবণী লিখেছো একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। সুমাইয়া ইসলাম থ্যাংক ইউ, ক্লিয়ার লিখেছো, ক্লিয়ার ভাই। জাস্ট নিয়ম মেনটেন করবা। আচ্ছা, সুদীপ্ত সরকার তন্ময় লিখেছ ভাই আপনি করে দিলে বুঝতে পারি, নিজে করতে গেলে সমস্যায় পড়ি। এটা হয়তো বলেছি ভাই, এটা তোমাদের প্রবলেম না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম না ভাই, এই প্রবলেমটা আমাদেরও ছিল, যে দেখবা যে টিচারকে যখন কোনো কিছু করে দিতাম, টিচার করে দিলে সহজ লাগে, বাট নিজে করতে গেলে প্রবলেম হয় আর কি। ওকে, আমার বিশ্বাস এখন তোমরা বুঝতে পেরেছো। ওকে, এই দুটা প্রবলেম খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একজন স্টুডেন্ট আরও কিছু অঙ্ক তুমি হাতে লিখে গ্রুপে পোস্ট করেছো, তুমি অঙ্কগুলো ভাই আবার করো, একটু করে আবার পোস্ট দিও। আমার বিশ্বাস অনেক অঙ্ক তুমি এখন করতে পারবা। আজ এখন আমরা শুরু করব সেই বিখ্যাত
আয়োডোমিতি এবং আয়োডিমিতি বিক্রিয়া। আয়োডোমিতি এবং আয়োডিমিতি যদি আজকে আমরা সময় পাই তাহলে তোমাদের আমি বিগত সালের কোশ্চিন দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আয়োডোমিতি এবং আয়োডিমিতি বিক্রিয়া থেকে কি পরিমাণ আব্দুল আলম লিখেছো বিজারণটা আরেকবার। আচ্ছা ভাই সমস্যা নাই, তুমি জারণটা যেভাবে করেছো সেম ভাবে বিজারণের ইলেকট্রন গ্রহণ ঘটবে, আর অক্সিজেন জারণে যেভাবে সমতা করেছো বিজারণের সেম ভাবে করো ভাইয়া, আমার ধারণা হয়ে যাবে। ওকে, আমার বিশ্বাস হয়ে যাবে। ওকে, প্রথমে দেখবো আমরা আয়োডিমিতি বিক্রিয়া। আয়োডিমিতি আয়োডিমিতি বিক্রিয়াটা পরীক্ষায় তেমন একটা দেয় না, এটা খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, হাসিব রহমান লিখেছ রুমে করতে গেলে সমস্যা হয়, আপনি 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 করালে সহজ লাগে। এটা সব ক্ষেত্রেই বলেছি তো ভাই, সব ক্ষেত্রে এটা। ওকে, হ্যাঁ মাইন লিখেছ কতদিন পরে এই জিনিসটা। আয়োডিমিতি বিক্রিয়াটাও হচ্ছে এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া। তো শোনো ভাইয়া তোমরা একটু, সেটা হলো যে আচ্ছা আরেকটা বিক্রিয়া বাকি আছে, আমি বইয়ে দেখলাম তোমাদের, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? দেখি আজকে আমরা টাইম পাই কিনা, না পেলে আমরা আগামী ক্লাসে এটা করব, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তো শোনো ভাইয়া, আমি গত ক্লাসে তোমাদের বলেছি যে সাধারণত হ্যালোজেনগুলো হয় জারক, হ্যালোজেন হচ্ছে জারক আর হ্যালাইড হচ্ছে বিজারক, তাই না? হ্যালোজেন হচ্ছে জারক আর হ্যালাইড হচ্ছে বিজারক, কারণ হ্যালোজেনের জারণ মান 0 আর হ্যালাইডের জারণ মান -1। তাহলে এটাই নিশ্চয়ই বড়। -1 চেয়ে 0 কি বড় সংখ্যা নয়? তাহলে 0, তাহলে আমরা কি বলেছি, বেশি জারণ মান বিশিষ্ট আয়ন হোক, মূলক হোক, অণু হোক, যাই হোক না কেন সেটা হবে জারক, আর কম জারণ মানটা হবে বিজারক। কারণ এই ইলেকট্রন ত্যাগ করলে এটাতে পরিণত হবে, আর এই গ্রহণ করলে এটাতে পরিণত হবে। তাই হ্যালোজেনগুলো হচ্ছে ভাই জারক। তো আমরা হ্যালোজেন হিসাবে যদি আয়োডিন ব্যবহার করি, কি ব্যবহার করি? আয়োডিন। মানে আয়োডিনটা যদি আমার প্রমাণ দ্রবণ হয়, আয়োডিন যদি আমার প্রমাণ দ্রবণ হয়, আয়োডিন যদি প্রমাণ দ্রবণ হয় এবং এই আয়োডিন দ্বারা, তাহলে আয়োডিন তো জারক, এটা তো জারক, হ্যালোজেন এটা জারক। এই প্রমাণ দ্রবণ এই আয়োডিন দ্বারা কোন একটা বিজারকের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, এই পদ্ধতির নামই হচ্ছে আয়োডিমিতি। আছে না ট্রাইট্রেশন কাকে বলি ভাই বলো দেখি? একটা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা একটা অজানা, এগুলো কিন্তু টাইট্রেশনই। অ্যাসিড এবং ক্ষার ব্যবহার করলে সেটাকে বলি আমরা অম্ল ক্ষারক টাইট্রেশন। আমরা জারক বিজারক ব্যবহার করছি তাই বলছি জারণ বিজারণ টাইট্রেশন। তো প্রমাণ দ্রবণ হিসাবে যদি আমরা আয়োডিন ব্যবহার করি, তাহলে আয়োডিন তো জারক, তাহলে এর দ্বারা আমরা কি করব? কোন একটা বিজারকের ঘনমাত্রা বের করব। এই প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোন একটা বিজারকের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, এই পদ্ধতির নামই হচ্ছে আয়োডিমিতি। এরটুকুই শেষ। এই জন্য আয়োডিমিতিটা তোমাদের ব্রডে দেয় না, দিলে এমসিকিউ দিবে আর কি, যে পরীক্ষায় দিয়ে দিল প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোন বিজারকের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে কি বলা হয়? বললো আয়োডিমিতি, আয়োডোমিতি, অম্লমিতি, ক্ষারমিতি, এইভাবে প্রশ্ন দিবে। তাহলে কি পূরণ করব আমরা? আয়োডিমিতি। ঠিক আছে, প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা, অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রা যদি আমার জানা থাকে, তার দ্বারা কোন একটা বিজারকের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলি আমরা আয়োডিমিতি। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, আয়োডিমিতি বিক্রিয়ার সংজ্ঞাটা বোঝা গেছে কিনা? আয়োডিমিতির সংজ্ঞাটা বোঝা গেছে কিনা? যে প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা, অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রা যদি আমার জানা থাকে, তার দ্বারা কোন একটা বিজারকের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, তাকেই বলি আমরা আয়োডিমিতি। তোমরা আমাকে একটু প্লিজ বলো আয়োডিমিতি সংজ্ঞাটা বোঝা গেছে কিনা? সুদীপ্ত সরকার লিখেছ ক্লিয়ার, আসমাউল লিখেছ ক্লিয়ার, তিলোত্তমা ক্লিয়ার, সৌরভ হাসান বুঝেছি, নওশিন আঞ্জুম। আমার ধারণা তোমরা সবাই বুঝতে পেরেছো ভাইয়া, কারণ আয়োডিমিতির সংজ্ঞাটা খুব একটা জটিল না। জাস্ট আয়োডিনটা যদি আমার প্রমাণ দ্রবণ হয়, সেইটার দ্বারা কোন একটা বিজারকের ঘনমাত্রা নির্ণয় করলাম আমরা, সেই পদ্ধতিকে কি বলছি ভাই বলো তো? আয়োডিমিতি। যেমন মনে করো, এই যে খেয়াল করো,
আমাদের খুব চিরচেনা একটা বিক্রিয়া আমি বোর্ডে লিখছি তোমাদের, এই যে আয়োডিন, ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট, এইটা একটা বিজারক, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম টেট্রাথায়োনেট, তাই না? এটা তো একদম আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে এতবার এই বিক্রিয়াটা আমরা লিখেছি। এর সামনে যদি আমরা 2 দেই, তাই না, তাহলে তো বোধহয় এর সামনেও 2 দিতে হবে। এই যে সমতা হয়ে গেছে। তো মনে করো এর ঘনমাত্রা আমার জানা আছে, এইটার দ্বারা এইটার ঘনমাত্রা আমরা বের করব। এই পদ্ধতির নামই হচ্ছে আসলে কি বললাম বা আয়োডিমিতি। তোমার নিশ্চয়ই বুঝতে পারছো, আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে 1, বিক্রিয়ায় কি হয়, ওর কাছে গেছে যে 2, সরি, আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে 2, বিক্রিয়ায় সে কি করেছে, এর সামনে গেছে, আর এর তুল্য সংখ্যা হচ্ছে 1, এর সামনে আসে। আচ্ছা, বিক্রিয়ায় কিন্তু একটার তুল্য সংখ্যা আরেকজনের সামনে যায়, আর যখন আমরা অঙ্ক করি তখন যার যার তুল্য সংখ্যা তার সামনে চলে আসে। ওকে, এগুলা নিয়ে আমি আর কথা বলতেছি না, এগুলো তোমাদের ইউটিউব যে ক্লাস আছে অম্লমিতি ক্ষারমিতির সেখানে দেখানো আছে। এই যে তানভীর কবির ভাই, এই যে এক্সাম্পল দিলাম, এখন কি বুঝতে পেরেছ যে আয়োডিনের ঘনমাত্রা যদি আমার জানা থাকে, অর্থাৎ প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা এর ঘনমাত্রা বের করার যে পদ্ধতি, এই পদ্ধতির নামই হচ্ছে ভাইয়া আয়োডোমিতি। থ্যাংক ইউ, সবাই লিখেছ, ক্লিয়ার? আচ্ছা, ডানের শুধু Na2S4O6টা দেখা যাচ্ছে না ভাইয়া, তোমরা মুখে আমি বলে দিলাম O6 এটা বুঝছো, এইটাই দেখো Na2S4O6, এইটা তো তোমাদের কমন বিক্রিয়া, এর আগে এই বিক্রিয়াটা আমরা লিখেছিলাম ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ, এখন থেকে একটু বামেই লিখবো ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। এই হলো আমাদের আয়োডিমিতি বিক্রিয়া। এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া করব। আমি তোমাদের তো বললাম যে আমার একজন স্টুডেন্ট আশিক হোসেন, ও এবার ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়ে, তো ও ক্লাসটা মিস করেছিল এবং ওদের ওই ক্লাসটা আমি ডিলিট করেছিলাম, তো আমাকে বারবার রিকোয়েস্ট করে ক্লাসটা আবার নিতে বলেছিল। সেইটা হচ্ছে যে ভাই আমি তো অনলাইনে অনেক ক্লাসগুলি দেখেছি, বাট আমি বুঝতে পারি না, কিন্তু আয়োডোমিতি বিক্রিয়াটা আমাকে বুঝতেই হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রায় প্রত্যেক বছরই দেয়। আমরা এখন করব কি তাহলে ভাইয়া, আয়োডোমিতি। আয়োডোমিতি, আয়োডোমিতি এই জিনিসটা কি একটু দেখো। যে কোনো একটা জারক দ্বারা, যে কোনো জারক, ধরে নাও কপার সালফেট, এটা নিশ্চয় জারক, কারণ এখানে কপারের জারণ মান হচ্ছে +2। তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া, তোমরা নিশ্চয়ই জানো কপারের 2টা জারণ মান আছে, একটা +2, একটা হচ্ছে +1। আমরা বলেছি কম জারণ মান বিশিষ্ট আয়নটা হয় বিজারক, আর বেশি জারণ মান বিশিষ্ট আয়নটা হয় জারক, সুতরাং এটা জারক। তো যে কোনো একটা জারক, যে কোনো কপার সালফেট নিতে পারি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিতে পারি, ফেরিক নিতে পারি, পটাশিয়াম ডাইক্রোমেট নিতে পারি, তোমার উপর তাই নেওয়াটা নির্ভর করবে না, এটা তোমার প্রশ্নের উদ্দীপকে দেওয়াই থাকবে। আমি তোমাদের প্রশ্ন দেখাবো, আজকে না পেলেও আগামী দিন এটা দেখাবো আর কি, প্রশ্ন কিভাবে আসে। তো ধরো একটা জারক নিলাম, সেই জারক দ্বারা কোনো একটা আয়োডাইডের লবণ, যেমন মনে করো ভাই পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইডের লবণ, আয়োডাইড তো বুঝতেই পারছো বিজারক, একটু আগেই বললাম হ্যালাইডগুলো হয় বিজারক, হ্যালোজেন হচ্ছে জারক। এই যে জারক দ্বারা কোনো একটা আয়োডাইডের লবণ থেকে আয়োডিন মুক্ত করলে এই বিক্রিয়া কি তোমাদের মনে আছে? এটা আমরা ওই যে গতদিনও কিন্তু একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল, আমরা এই অর্ধ বিক্রিয়া এটা পৃথক করেছিলাম, মানে সলভ করেছিলাম। ফার্স্ট ইয়ারের কথা মনে করে দেখো, কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ বিক্রিয়া, কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়াটা করেছিলাম, মনে নাই ভাই? এটা এই যে কিউ প্লাস আয়োডাইড প্লাস পটাশিয়াম সালফেট প্লাস আয়োডিন, মনে আছে কি? আজকে বোধ হয় ক্যামেরাটা একটু সামনে না হয়ে গেছে, বুঝছো, একটু বোধহয় সামনে না হয়ে গেছে, তাই না? একটু আমি আগামী দিন থেকে একটু পিছনে নেবো ক্যামেরাটা। হ্যাঁ, শ্রাবণী লিখেছো মনে আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহমিদুল ইসলাম অমিও বলেছো মনে আছে ভাইয়া, থ্যাংক ইউ। অমি একদমই রেগুলার ক্লাসে, থ্যাংক ইউ অমি। তো দেখো ভাইয়া, এই যে এই বিক্রিয়াটা খুবই কমন বিক্রিয়া কিন্তু, আচ্ছা সমতা হয়নি এখনো না, তার মানে এর সামনে 2, এর সামনে 4, এর সামনে 2, মানে কিছু কিছু বিক্রিয়া জীবনে তুমি এতবার লিখবা মুখস্থ হয়ে যাবে। কেউ যদি বলো ভাইয়া এই বিক্রিয়া তোমার মুখস্থ হয়নি,
তাহলে আমি বুঝে নিব ভাইয়া যে তুমি জীবনের অনেক জায়গাতে ফাঁকি দিয়ে এসছো। কারণ ফার্স্ট পেপারে খেয়াল করবা কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ একটা বিক্রিয়া আছে, সেখানে কিন্তু এটা দেওয়া আছে। এবং তোমরা যারা আমার কাছে ফার্স্ট ইয়ার পড়েছো একটু মনে করে দেখো তো ভাইয়া, সেদিন আমি হালকা পাতলা বুঝিয়েছিলাম আর বলেছিলাম যখন জারণ বিজারণ টপিকটা তোমরা ক্লিয়ার বুঝবা তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সবাই মোটামুটি লিখেছ যে হ্যাঁ ভাইয়া মনে আছে, থ্যাংক ইউ। আচ্ছা আলভিনুর, তোমাদের সাথে আমার বইয়ের পৃষ্ঠা মিলবে না? হ্যাঁ মিলবে না তো ভাইয়া, তোমার বই তো ভাইয়া তুমি এবার পরীক্ষার্থী, মানে 2 বছর আগের, মানে তোমার পরে আরো 2বার বইটা মানে অ্যাডিশন হয়েছে, বুঝছো? সেকেন্ড ইয়ারে অবশ্য একবার, ফার্স্ট ইয়ারে 2বার। তো যাক, দেখো ভাই আয়োডোমিতি জিনিসটা কি, আমরা মজা করতে করতে গল্প করতে করতে কখন যে শিখে ফেলবো নিজেই বুঝতে পারবো না, এভাবেই আমরা এটা শিখবো। ওকে, ওকে, তাহলে আমরা কি দেখলাম? কোন একটা জারক দ্বারা কোন একটা আয়োডাইডের লবণ থেকে এই যে আয়োডিনটা ভাই মুক্ত করলাম, কতটুকু আয়োডিন মুক্ত হলো? আয়োডাইডের লবণ থেকে কতটুকু আয়োডিন মুক্ত হলো, সেই মুক্ত আয়োডিনের পরিমাণটা আমরা বের করি। এর পরিমাণটা বের করব কি দ্বারা? প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা। প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা, মানে এই বিক্রিয়াটা আমরা আবার লিখতে হবে। আমি আবার বুঝাচ্ছি, বারবার বুঝাবো, 14 বার বুঝাবো, কোনো টেনশন নেই ভাইয়া। H4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড 2, তাই না? ঠিকই আছে তো মনে হয় এখন? হ্যাঁ, এর সামনে 2। ওকে ওকে, দেখো আমি আরো উদাহরণ দেবো, অন্য উদাহরণ দিব। দেখো, কোন একটা জারক দ্বারা কোন আয়োডাইডের লবণ থেকে আয়োডিন মুক্ত করলাম, সেই মুক্ত আয়োডিনের পরিমাণটা আমরা বের করব কি দ্বারা? প্রমাণ, এটা প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ, এটা প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা। আর এই পদ্ধতির নামই হচ্ছে আয়োডোমিতি। আমি বুঝাচ্ছি, তারপর দেখাবো তোমাদের প্রশ্ন কিভাবে আসে। দেখো ভাই, কোন একটা আয়োডাইডের লবণ থেকে আয়োডিন মুক্ত হলো, কতটুকু আয়োডিন মুক্ত হলো, সেই মুক্ত আয়োডিনের পরিমাণ যদি আমরা বের করি কি দ্বারা? জাস্ট ফিক্সড, এই বিজারকটা ফিক্সড, এইটা দ্বারা, সোডিয়াম থায়োসালফেট, প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা। তাহলে এই পুরো পদ্ধতির নামই হচ্ছে আয়োডোমিতি। কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে লিখবো, ব্যাপারটা কি, এগুলো না, জাস্ট তোমরা আমাকে কমেন্টে জানাও সংজ্ঞাটুকু বুঝতে পারলা কিনা, সংজ্ঞা। এরপর ভিতরে ঢুকবো, আমি আরো কথাবার্তা বলবো। আজকে পুরো ক্লাসই তো আমাদের আয়োডোমিতি দিয়েই হবে। তোমরা আমাকে বলো সংজ্ঞাটা বুঝতে পারলা কিনা। কোন একটা জারক দ্বারা কোন একটা আয়োডাইডের লবণ থেকে আয়োডিন মুক্ত করলাম, কতটুকু আয়োডিন মুক্ত হলো ওই লবণ থেকে, তার পরিমাণ এটা বের করব আমরা টাইট্রেশনে। এই মুক্ত আয়োডিনের পরিমাণটা আমরা বের করব। কি রে, চকগুলা খুব নরম হয়ে গেছে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে তো এই জন্য। এটার পরিমাণটা আমরা বের করব কি দ্বারা? প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা। এই পদ্ধতিকেই বলি আমরা আয়োডোমিতি। থ্যাংক ইউ, তোমরা সবাই লিখেছ। ফেরদৌস স্বামী বুঝেছি ভাইয়া, তিলোত্তমা বুঝেছি ভাইয়া, সুদীপ্ত সরকার তন্ময় বুঝলাম, নসীন আঞ্জুম ক্লিয়ার ভাইয়া, পূর্ণিমা বুঝেছি, থ্যাংক ইউ। তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো, আমি থ্যাংক ইউ ভাইয়া, তোমরা সংজ্ঞা বুঝতে পেরেছো। এখন আমি ভিতরে ঢুকছি, বিষয়গুলো কেমন দেখো। অবশ্যই আরেকটা বিষয় কিন্তু আমি প্রায় বলি, তোমরা যদি আমার অফলাইন ক্লাসে থাকতা এই কথাগুলো মাঝে মধ্যেই শুনতা যে খাতায় লিখে নাও। কারণ তোমরা অনেকেই মনে করো খুব ভালো বুঝতে পেরেছি, সব মনে আছে, সব মাথায় থাকবে। সব মাথায় থাকবে না, কিছু জিনিস খাতায় রাখতে হবে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবা কথাগুলো খাতায় লিখে রাখতে। মনে হয় কিন্তু জানো পড়ার সময় যে মনে থাকবে, জীবনে কোনদিন ভুলবো না, দেখবা 2-4 দিন পরেই ভুলে গেছো। তাই অবশ্যই খাতায় লিখে রাখবা। সেটা হলো এই যে ভাই, এখানে যত মোল আয়োডিন তৈরি হবে এখানে কিন্তু তত মোল আয়োডিনে বিক্রিয়া করতে হবে। এখানে নয় অটোমেটিক্যালি সমতা হয়ে আছে। অর্থাৎ এটা একটা আলাদা জারণ বিজারণ বিক্রিয়া, এটা একটা আলাদা জারণ বিজারণ বিক্রিয়া। দুটা বিক্রিয়া তো তুমি সমতা করলা, মানে এই বিক্রিয়া তুমি আলাদা করে সমতা করবা। আমি আরো উদাহরণ দেবো, এটা খুব সহজ উদাহরণ দিয়েছি, আরো উদাহরণ দেবো ভাই, টেনশন করো না। এইটা তো সমতা হয়ে আছে, আলাদা করে সমতা করলাম, করার পর দেখতে হবে এই আয়োডিন আর এই আয়োডিনের মোল সংখ্যা সমান আছে কিনা। না থাকলে আবার এই দুটা সমান করতে হবে। মানে এমন যদি হতো, ধরো এই বিক্রিয়ায় 3 মোল আয়োডিন তৈরি হয়েছে,
আর এখানে বিক্রিয়া করার সময় মনে করো 2 মোল আয়োডিন লাগছে, তাহলে ওকে আমরা 2 দিয়ে গুণ করতাম, একে 3 দিয়ে গুণ করতাম। অর্থাৎ আয়োডিনের মোল সংখ্যা অবশ্যই আমাকে সমান করতে হবে। বলবা কেন ভাই সমান করতে হবে? কারণ এটা দ্বারাই তো আমি কম্পেয়ার করব, এটা সমান না থাকলে আমি অনুপাত বের করব কি করে? যেমন এই বিক্রিয়ায় দেখো জারক, জারকটাকে কপার সালফেট অনুপাত আয়োডিন অনুপাত থায়োসালফেট, তাহলে অনুপাতটা আমি কি করে বের করতাম? কপার সালফেট লাগতে 2 মোল, তাহলে আয়োডিন যদি এখানে 3 হতো আর এখানে 2 হতো, তাহলে এখানে আমি কত লিখতাম? তাই এটা সমান করতে হবে। এখানে সমান হয়ে আছে অনুপাত 1 অনুপাত এই যে 2, কি ঠিক আছে ভাই? যারও কত মোল লাগছে 2 মোল, আর আয়োডিন আমার কতটুকু হচ্ছে 1 মোল, থায়োসালফেট কত মোল 2 মোল, অর্থাৎ সমতা করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। প্রশ্ন কিভাবে আসবে জানো? আচ্ছা প্রশ্ন পরে বলি ভাই, আগে এইটা আমাকে বলো, এই বিষয়টা তোমরা এখানে বুঝতে পারলা কিনা? হ্যাঁ আলবিনু ঠিক লিখেছে ভাইয়া, যে অফলাইন ক্লাসে একটা কনসেপ্ট করানোর পরে ভাইয়া বলে তোমরা লিখে নাও। হ্যাঁ সেটাই বলছি ভাইয়া। আর এখানে তো আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা নিজ থেকে একটু লিখে নিবা। ফরিদুজ্জামান লিখেছো, আবার বলেন ভাইয়া, আমি বারবার বলবো, কোনো অসুবিধা নাই, তোমরা শুধু আগ্রহী থাকো ভাইয়া। সেটা হলো এই বিক্রিয়ায় আয়োডিন মানে কত মোল কপার সালফেট লাগছে বলো তো ভাইয়া? 2 মোল। আমার আয়োডিন কত মোল? ওটাও 1, এটা সমান আছে, অসুবিধা না, 1 মোল। সমান না থাকলে সমান করে নিতাম। কিভাবে? পরের উদাহরণে যাচ্ছে। থায়োসালফেট কয় মোল? 2 মোল। এখন দেখো তো, যদি আমাদের পরীক্ষায় বলে কপার সালফেট দ্বারা সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয়ের মাত্রিক সম্পর্ক দেখাও, সম্পর্ক, তাহলে কি লিখতাম আমরা? 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট 2 মোল থায়োসালফেট। এবার ওই যে W/M যেভাবে তোমাদের কনসেপ্ট বুকে আমি লিখে দিয়েছি, দেখবে অ্যান্সারগুলো এইভাবে করতাম আমরা। তো আমি এখন এই বিক্রিয়াটা মিশাই দিচ্ছি, আরেকটা বিক্রিয়াতে আবার উদাহরণ দিব, তাহলে তোমাদের বুঝতে আবার একটু সুবিধা হবে। না সমস্যা নেই ভাই, সাদি লিখছো লাস্ট আরেকটা বলে, আবার বলবো ভাই তারাও। জুবাইদ লিখছো ভাই আরেকবার, অসুবিধা নাই, প্রথমবার একটু প্রবলেমই হয়। আমি আরো একটা উদাহরণ দিই, মানে এখানে দুটাই 1 মোল, তো যতই বুঝাই ওই একই জিনিস হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি যখন দেখব যে কোনো স্টুডেন্ট লিখতেছে না প্রবলেম, আমি তখন এই টপিকটা পার হব। যতক্ষণ একজন স্টুডেন্ট লিখবা বুঝতে পারেনি আরেকবার বুঝান, ততক্ষণ আমি বুঝাতেই থাকবো, টেনশন নেই ভাইয়া তোমাদের, আমি বুঝাতেই থাকবো। ধরো আমি জারক হিসাবে এখানে ডাইক্রোমেট ব্যবহার করলাম, চকগুলো খুব নরম হয়ে গেছে বুঝছো, বৃষ্টি হচ্ছে তো গ্রামে। 2-, ওকে, এই জারকটা ব্যবহার করলাম আমরা। এই ধর আয়োডাইডের লবণ, এই যে আয়োডাইড, আমি 10 কারেন্টটা বাদ দিয়ে দিলাম, টেনশন নাই। অম্লীয় মাধ্যমে তো তোমরা তো ভাই জানো ডাইক্রোমেট হয়ে যায় Cr3+, আয়োডাইড হয়ে যায় আয়োডিন আর পানি। এই যে কোন একটা আয়োডাইডের লবণ থেকে দেখো আয়োডিন মুক্ত হলো, জাস্ট আয়োডাইড, কিন্তু পটাশিয়াম তো দর্শক আয়ন, আয়োডিন। প্রথম তোমার কাজটা হচ্ছে এই বিক্রিয়াটাকে সমতা করে নিতে হবে, ঠিক আছে? যে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করছে, কত মোল পটাশিয়াম মানে আয়োডাইড থেকে কত মোল আয়োডিন তৈরি হলো। তাহলে আমরা আগে একটু করি, জারণ অর্ধ বিক্রিয়া, আমি অর্ধ বিক্রিয়া কথাটা লিখলাম না। তাহলে আয়োডাইড -1 ছিল, হয়ে গেছে 0, তাই না? ওই যে প্রথম কাজ যেটা 2 দিয়ে সমতা করে নিতে হবে, যেটা আমরা আগে শিখেছি। -1 থেকে 0 হয়ে গেছে, কত বেড়ে গেছে ভাই বলো তো? 1। সেটা একটার ক্ষেত্রে আছে কটা? 2টা, তাহলে 2টা বাড়বে। এই যে সমতা হয়ে গেছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া কি আছে? Cr2O7 2-, তাই না? এখান থেকে কি হয়ে গেছে ভাইয়া? ওই যে যেভাবে শিখছি ভাই আমরা, তা ওগুলো কথা আর বেশি বলতেছি না। 2 আসতো, ওই যে 2 দিতে হবে। +6 ছিল, হয়ে গেছে +3, 3 কমে গেছে। একটার ক্ষেত্রে আছে কটা? 2টা, তাহলে 6টা কমবে, মানে 6টি ইলেকট্রন গ্রহণ করেছে। অম্লীয় মাধ্যম অক্সিজেন সমতাকরণের নিয়ম হলো যে পাশে যতটা অক্সিজেন দরকার সে পাশে ততটা পানি লিখতে হবে, বিপরীত পাশে দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন আয়ন। এইবার ইলেকট্রন আদান প্রদান আমাকে কি করতে হবে ভাইয়া বলতো? সমান করতে হবে। এখানে 6টা, তার মানে উপরেরটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে, ওই যে তোমরা যেভাবে শিখছো আর কি। এটা 6, এটা 6, এইটা 3। এখন যদি এই দুটা বিক্রিয়া আমি যোগ করি ভাই, তাহলে কি হবে একটু বলো তো?
তাহলে এর সামনে ঠিকই আছে, আয়োডাইড সামনে হবে 6, যোগ করে লিখে দিলাম ওখানে। এখানে তাহলে হবে আমাদের 14টা হাইড্রোজেন আয়ন, এই যে ক্রোমিয়াম 2 যা যোগ করে লিখছি ভাই, এটা আমি 3 মোল আয়োডিন আর হলো আমাদের 7 মোল পানি। এই যে দেখো এই দুটা বিক্রিয়া আলাদা করে যে সমতা করে ফেললাম। তোমরা আমাকে বলো নিশ্চয় এইটুকু বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? আফসারা থ্যাংক ইউ, তুমি এত বড় সংজ্ঞা লিখে দিয়েছো। কোন একটি জারক দ্বারা কোন আয়োডাইড লবণে মুক্ত আয়োডিনের পরিমাণ প্রমাণ চূড়ান্ত নির্ণয়ের পদ্ধতিকে আয়োডোমিতি বলে। আফসারা থ্যাংক ইউ সো মাচ, তুমি এত বড় সংজ্ঞা লিখে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাইয়া কি? ঠিক আছে, আমরা সমতা করে ফেললাম এইটুকু। ওকে, তাহলে খেয়াল করো, এখন একটু খেয়াল করো তোমরা যে এই যে একটা জারক দ্বারা আয়োডাইডের লবণ থেকে আয়োডিন মুক্ত করলাম আমরা, সেই মুক্ত আয়োডিনের পরিমাণ বের করব কি দ্বারা বলেছি? এই বিক্রিয়া নিশ্চয়ই তোমাদের একদম মুখস্থ হয়ে আছে, এই যে সোডিয়াম থাইসালফেট দ্বারা Na2S4O6+2 সোডিয়াম, এটা তো মুখস্থ হয়ে আছে একদম। এই যে দেখো ভাইয়া, একটা জারক দ্বারা কোনো আয়োডাইডের লবণ থেকে আয়োডিন মুক্ত করলাম, ওই মুক্ত আয়োডিন কতটুকু হলো সেইটার পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকেই বলি আমরা আয়োডোমিতি। কি দ্বারা? প্রমাণ সোডিয়াম থাইসালফেট দ্রবণ দ্বারা। এখানে আয়োডিন কয় মোল তৈরি হয়েছে? 3 মোল। আর এখানে কয় মোল লাগছে? 1 মোল। আমি কি বলেছি? অবশ্যই এই বিক্রিয়া আলাদা করে সমতা থাকতে হবে, এই বিক্রিয়া আলাদা সমতা থাকতে হবে, ঠিকই আছে। কেউ সোডিয়াম না দিলেও কোনো সমস্যা ছিল না। কেউ যদি মনে করো সোডিয়াম দিবা না, কোনো অসুবিধা নাই, শুধু ওরা 10 সেকেন্ড বাদ দিলে হয়, টেনশন নাই ভাই। তো এখানে 3 মোল উৎপন্ন চার এখানে বিক্রিয়া করছে 1 মোল, হবে না, সমতা করতে হবে। তাহলে সমতা করতে গেলে কি করতে হবে? এই বিক্রিয়াটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 6 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 3। ওকে, তাহলে এটা হয়ে যাবে 3, এইটা হয়ে যাবে 6। অর্থাৎ দুই বিক্রিয়ার আয়োডিনের অনুপাত যেমন সমান থাকে। কি ক্লিয়ার কি ভাই? এবং তোমরা কি একটা ব্যাপার খেয়াল করছো? আমি আগে অনুপাতটা লিখি, তাহলে এখানে জারকটাকে পটাশিয়াম ডাইক্রোমেট অনুপাত, মানে এর সাথে কত অনুপাত আয়োডিন বিক্রিয়া করে? আয়োডিন। আর কে বিজারক? সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমার পটাশিয়াম ডাইক্রোমেট কত মোল ভাই? 1 মোল। আয়োডিন কত মোল? 3 মোল। সোডিয়াম থায়োসালফেট কত মোল? 6 মোল। এই তো। এখন তোমরা খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট আর থায়োসালফেটের মধ্যে যদি আমরা বিক্রিয়া দিয়ে অঙ্ক করতাম, বলো তো ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6। দেখছো 6 হয়েছে। থায়োসালফেটের তুল্য সংখ্যা কত ভাই বলতে? 1। এই দেখো 1 মিলে গেছে। তারপর দেখো কি বুঝতে পারছো ভাই? দেখো যার সাথে যারই কম্পেয়ার করো না কেন সব মিলে যাবে। ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হলো 6, এই দেখো 6। আর এর তুল্য সংখ্যা কত? 1, এই দেখো এর নিচে 1। এবার আসো ডাইক্রোমেট আর আয়োডিন। ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6, তাহলে এখানে 6 দিতাম। আয়োডিনের তুল্য সংখ্যা কত নিশ্চয় মনে আছে? 2, এই যে 2, এই যে 6 আর হচ্ছে 2, তো 2 দিয়ে ভাগ করলে কত হয়? এর 3, এর 1। এবার আয়োডিন আর এটার মধ্যে কম্পেয়ার করে দেখো তুমি, আয়োডিনের তুল্য সংখ্যা কত? 2। হ্যাঁ, আয়োডিনের তুল্য সংখ্যা কত? এটা মিশাই দিলাম, তুল্য সংখ্যা হচ্ছে 2। থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে 2। থায়োসালফেটের তুল্য সংখ্যা কত ভাই বলো তো? 1। এই অনুপাত দেখো তো, তাই আছে না? 6/3 মানে কি 2/1। যেভাবে চিন্তা করো মিলে যাবে ভাই, এটা যেভাবেই চিন্তা করো মিলে যাবে। যে এই সম্পর্কটা যে বের করলাম, এই পদ্ধতির নামই হচ্ছে আয়োডোমিতি। আমি প্রথম থেকে আবার একবার বলবো, বলার পর তোমাদের কমেন্ট দেখবো তোমরা বুঝতে পারলা কিনা। আমি আরেকবার বলবো ভাই, এই যে একটা জারক আয়োডাইডের লবণ থেকে আয়োডিন মুক্ত করলাম, এই মুক্ত আয়োডিনের পরিমাণ বের করলাম আমরা কি দ্বারা? প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা। এই পদ্ধতির নাম হচ্ছে আয়োডোমিতি। ক্যালকুলেশন কিভাবে করলাম? আমার এখানে আয়োডিন 3 মোল তৈরি হচ্ছে, বাট এখানে আয়োডিন বিক্রিয়া করছিল 1 মোল। আমাকে আয়োডিনের মোল সংখ্যা সমান করতে হবে, তাই 3 দিয়ে গুণ করলাম। করার পর অনুপাত কি দেখলাম? এর 1 মানে এর 1, আয়োডিনের 3 আর থায়োসালফেটের 6। এবং আমরা যে তুল্য সংখ্যা দিয়ে অঙ্ক করি সেটাও মিলে যাবে দেখবা। পটাশিয়ামের ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6, সেটা এর সামনে গেছে, স্বাভাবিক। এর তুল্য সংখ্যা 1, এর সামনে এসছে। আবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো তোমরা, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে কত ভাই বলতো? 6, দেখো এর সামনে গেছে। আর এর তুল্য সংখ্যা তো 2 এর সামনে, দেখো 6 আর 2 অনুপাত করলে কত হচ্ছে? 3 আর 1।
আবার সোডিয়াম থায়োসালফেট তুল্য সংখ্যা কত ভাই বলো তো 1, আয়োডিন তুল্য সংখ্যা কত 2, এত অনুপাত করলে দেখো 2 আর 1, এই দেখো 6 আর 3 মানে তো 2 আর 1। এইভাবে আমাদের এই পুরো পদ্ধতির নামই হচ্ছে আয়োডোমিতি। তো আমার ধারণা এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ছাড়া অন্য যে কোনো জারক দিলেই তোমরা অ্যান্সারটা করতে পারবা। আমি একটু প্রশ্ন দেখাচ্ছি ভাই। মাহিন ইসলাম, হ্যাঁ ভাইয়া এখান থেকেই তো আমাদের তুল্য সংখ্যাগুলো এসছে। আমি তোমাদের কিছু অঙ্ক ছিল না আয়োডোমিতি, এগুলো অঙ্ক বললাম না পরে করাবো, তো দেখলাম আয়োডোমিতি না বুঝেও তো তুল্য সংখ্যাতে অঙ্ক করা যায়, তাই আমি আয়োডোমিতি পরে বুঝালাম, অঙ্কটা আগে করালাম তোমাদের। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু প্রশ্ন দেখবো ভাইয়া, বিগত সালে প্রশ্নগুলো কিভাবে এসছে। সাজিবুর রহমান সৌরভ, ভাইয়া খুব এর চেয়ে আর কি আসতে পড়াবো ভাই বলো দেখি। হ্যাঁ মানে এর চেয়েও কত আসতে পড়াবো, আমিও কিন্তু অসুস্থ অবস্থাতেই তোমাদের ক্লাস নিচ্ছি ভাই। হ্যাঁ একটু চলে আসো তোমরা 407 নাম্বার পেজ। হ্যাঁ জিও ভাই লিখছো ভাইয়া, টপিকটা আসলেই মজার। ওকে থ্যাংক ইউ। আমরা এখন একটু বিগত সালের প্রশ্ন নিয়ে কথা বলবো, বিগত সালের প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। প্রথমে চলে আসি আমরা 407 নাম্বার, 407 নাম্বার পেজ, পেজ নাম্বার 407, পেজ নাম্বার 407, কোশ্চিন নাম্বার হচ্ছে 1, পেজ নাম্বার 407, কোশ্চিন নাম্বার হচ্ছে 1। শোনো, কেউ যদি অমি লিখেছো ঠিক আছে ভাই, আপনার পড়ানো স্বাভাবিক তোরে ভাই, মোটামুটি ক্লিয়ার। কারণ হচ্ছে যে আজকে যে আয়োডোমিতি বিক্রিয়া আমরা এসছি হুট করে তো না, জারণ বিধারণ কতদিন থেকে করছি বলো দেখি, সব ক্লাসের সমষ্টি তো আজকের ক্লাস। এখন আগের ক্লাস যদি তোমার ভালো পড়া না থাকে, আমি যতই স্লো তোমাদের বলি না কেন ভাইয়া, প্রবলেম থেকেই যাবে আর কি। তাই পড়াটা ধারাবাহিকভাবে তোমাদেরকে পড়তে হবে, সহজ কথা এটা। তোমরা সবাই নিশ্চয় চলে এসছো 407 নাম্বার পেজ, 1 নাম্বার কোশ্চেন। ওকে, আমার বিশ্বাস তোমরা চলে এসেছো সবাই। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে না, 1 নাম্বার একটা বিক্রিয়া দেওয়া আছে, সেটা হলো ফেরিক। তোমরা জানো আয়রনের জারণ মান হচ্ছে দুটো, একটা ফেরাস একটা ফেরিস। ফেরিক ফেরাসটা যেহেতু এটা কম জারণ মান, তার মানে অবশ্যই এটা বিজারক। যেহেতু দেখো ভাই ফেরাস কম, আর এটা যেহেতু ফেরিক বেশি জারণ মান, তাহলে অবশ্যই জারক। এটার সাথে আয়োডাইডের বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে কি করা আছে ভাইয়া এখানে Fe2+ ফেরাস আর হলো আয়োডিন, ঠিক আছে না। আর 2 নাম্বার বিক্রিয়া দেওয়া আছে, 2 নাম্বার বিক্রিয়া দেওয়া আছে আয়োডিন H2O3 2- থায়োসালফেট, এখান থেকে H4O6 2- টেট্রাথায়োনেট আর আয়োডাইড। এই তো এইটা হলো উদ্দীপক, তোমরা দেখো এটা উদ্দীপক, উদ্দীপক ঠিক আছে। তো গ নাম্বার প্রশ্নে বলেছে দেখাও যে 1 নাম্বার বিক্রিয়া দ্বারা দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে। তোমাদের বইয়ে আমি এই প্রশ্নের অ্যান্সারটা খুব সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখবা। আমি আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝতে পারবা, আর না পারলে তো আমি অবশ্যই আসি। উদ্দীপকের আলোকে ফেরিক আয়নের পরিমাণ নির্ণয়ের মাত্রিক সম্পর্ক প্রতিষ্ঠা করো। মানে এদের মধ্যে কিভাবে সম্পর্ক বের করে তুমি এর পরিমাণ বের করবা, তাহলে এটা আয়োডোমিতি বিক্রিয়া, এটার অবশ্যই সমতা করতে হবে ভাইয়া। তাহলে ফেরিক জারণ মান হচ্ছে +3, এটা হয়ে গেছে কত +2, তার মানে সে কি করেছে ভাই বলো তো। আমরা কি সমতাটা আলাদা করে করবো না, এভাবে করলে বুঝতে পারবা ভাইয়া। 3 থেকে 2 হয়ে গেছে, আর এর কত ছিল -1 হয়ে গেছে 0। তোমরা যদি চাও তাহলে আমি সমতা করছি, দাঁড়াও এটা মিশাই দিলাম, এই বিক্রিয়াটাকে সমতা করে নিই। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কি ছিল I-, একটু আগে যেটা করলাম ভাইয়া I2, তাহলে 2, তাই না, 2টা ইলেকট্রন সে ত্যাগ করেছে, যেটা একটু আগে বললাম। বিজারণ Fe3+ ছিল, হয়ে গেছে কত ভাইয়া Fe2+, তাহলে সে 1টি ইলেকট্রন গ্রহণ করেছে। এখন ইলেকট্রন আদান প্রদান সমান করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে সামনে 2 আসলো,
তাই না? এর সামনে 2 আসলো, এর সামনে 2। ওকে, এই বিক্রিয়াটা আমাদের সমতা হয়ে গেল। এটা খুব সহজ বিক্রিয়া। ওকে, সাবিনা ইয়াসমিন কি লিখছো ভাই? 1 নম্বরটা 9-10-এ করেছিলাম, 9-10-এ করেছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। 9-10-এ ছিল, তাই না? এবার আয়োডিন এই বিক্রিয়াটা, তাহলে H2O3 2 মাইনাস আয়োডিন, তাই না? H4O6 2 মাইনাস প্লাস, এটা কত হবে তাহলে? টোয়াইস আয়োডাইড, তাই না? এর সামনে 2। তাহলে দেখো তো ভাইয়া, এর 1 মোল এখান থেকে 1 মোলই হয়েছে। তাহলে ফেরিক মানে জারক অনুপাত আয়োডিন অনুপাতটা কিভাবে বলো তো? থায়োসালফেট। কত হবে? 2:1:2। এখন কিভাবে মাত্রিক সম্পর্ক প্রতিষ্ঠা করবা দেখো। আমি ঘ নাম্বার অ্যান্সার কিন্তু তোমাদের বইয়ে খুব সুন্দর করে লিখে দিয়েছি। আমি আশা করি তোমরা বইয়ে এটা দেখলে বুঝতে পারবা। ও মাত্রিক সম্পর্ক বলতে কি বুঝায়? মাত্রিক সম্পর্ক বলতে বুঝায় বা এই বিক্রিয়ায় যে জারক বিজারকগুলো ব্যবহার হয়েছে তার সাথে সম্পর্ক কি। অর্থাৎ 2 মোল ফেরিক ইজ ইকুইভ্যালেন্ট মানে সমতুল 1 মোল আয়োডিন, ইজ ইকুইভ্যালেন্ট 2 মোল থায়োসালফেট। মানে যদি কোথাও বিক্রিয়া করতে আমার 2 মোল ফেরিক লাগে, তাহলে সেখানে আয়োডিন লাগবে 1 মোল, থায়োসালফেট লাগবে 2 মোল। এটা কি বলা হচ্ছে? মাত্রিক সম্পর্ক। কি অমি বুঝতে পারলা ভাইয়া? এটাই হলো আমাদের মাত্রিক সম্পর্ক। ওকে, তারপর এরকম প্রচুর কোশ্চিন আছে তোমাদের। তাহলে মোটামুটি আমাদের জারণ বিজারণের ভাইয়া একদমই বলতে গেলে শেষ শেষ। তোমাদের শুধু একটা জিনিস বাকি আছে, তোমরা ভিতরে যে থিওরিগুলো আছে, যে থিওরিগুলো আছে ভাইয়া, যত ধরনের থিওরি আছে তোমরা সবগুলোই পড়বা। একটু দাঁড়াও, তোমাদের এটা বোধহয় ফার্স্ট ইয়ারেও ছিল, আমি একটু বলে দেই তোমাদের। এই যে 40 নাম্বার কোশ্চিন ভাইয়া, 40-41 393 পেজের 40-41 94 পেজের 393 পেজের। দাঁড়াও ভাইয়া বলছি। পেজ নাম্বার 393, কোশ্চিন নাম্বার হলো 40 এবং 41। এই দুটাই স্পেশালি দেখবা। তারপর জারণ বিজারণ অংশের আর যেগুলো থিওরি আছে সেগুলো দেখবা, বিগত সালের প্রশ্নগুলো দেখবা, এমসিকিউ দেখবা। যদি কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হয় সেইটা তোমরা গ্রুপে পোস্ট দিবা। আগামী ক্লাসে তোমাদের এই প্রবলেমগুলো আমি সলভ করব। বা আজকে আমি আয়োডিমিতি বিক্রিয়া পড়ালাম, এখানে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে সেগুলো তোমরা পোস্ট দিবা। আচ্ছা মাহিন লিখছো, আজকের ক্লাসটা অনেক উপভোগ করলাম। তোমরা যদি সিরিয়াস থাকো ভাই, রিয়েলি প্রত্যেকটা ক্লাস ভাই উপভোগ্য। তো যাক, যেটা বলছিলাম সহজ কথা হচ্ছে এই দুটা যেহেতু আমি বোর্ডে তোমাদের করাইনি, আমার ধারণা এই দুটো কোশ্চেন তোমরা দেখলে বুঝতে পারবা। না পারলে অবশ্যই গ্রুপে পোস্ট দিবা। আর জারণ বিজারণ যা প্রবলেম আছে সেটা পুরোটাই তোমরা গ্রুপে পোস্ট দিবা। আগামী ক্লাসে আরেকটা মজার জিনিস শুরু করব আমরা, নির্দেশক। এটা যে কত মজার, এবং এই নির্দেশক পড়ার পর তুমি কোনো ফ্রেন্ডকে সঙ্গে গিয়ে যখন আলোচনা করবা যে কখন কোন নির্দেশক ব্যবহার করতে হয়, কেন করতে হয়, তাদের গ্রাফগুলো কেমন হয়, তোমার ফ্রেন্ডরা টাস্কি খাবে যে তুমি এত সুন্দর করে বিষয়টা ক্লিয়ার করেছ। এগুলো নিয়ে আমরা সামনে ক্লাস আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।